নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় যেদিন থেকে তার দেহ পাওয়া গেছে তারপর থেকে ধরা যায় আজ পর্যন্ত মিডিয়া ট্রায়াল চলছে। বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া তাদের মতো করে তারা বিচার বিভিন্ন লোককে প্রায় দোষী সাব্যস্ত করে ফেলেছে, যে অমুকে হচ্ছে অমুক করেছে, অমুকে তমুক করেছে, এ প্রমাণ লোপাট করেছে, অমুক হয়েছে, ঠিক মতো ময়নাতদন্ত হয়নি, জোর করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে, নানানবিধ গল্প হচ্ছে গত এই 1.5 মাস 1.5-2 মাস ধরে চলছে। তো এইরকম মিডিয়া ট্রায়াল হওয়ার ফলে স্বভাবতই মানুষ সরকারের বিরুদ্ধে খেপে যাবেন, এটাই স্বাভাবিক। মানুষ ভাববে যে একজন চিকিৎসক তিনি খুন হয়েছেন, অথচ স্বাস্থ্য দপ্তর মানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ সেটাকে নিয়ে নয়ছয় করেছে, সেটাকে নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এরকম হচ্ছে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে তৈরি করে দেওয়া যাবে যাতে সরকারের বিরুদ্ধে মানুষ যায়, মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলে, কোনোটাই প্রপারলি হয়নি। মানে আর 5টা খুন ধর্ষণের তদন্ত, সেগুলো যাই হোক না কেন, এই মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের তদন্তের বিষয় বা সেই যে প্রসেসগুলো একটা ডেড বডি পাওয়ার পরে সেই প্রসেসগুলো ঠিক মতো করেনি, সেখানে হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এটাকে হাসাপ করার চেষ্টা হয়েছে। এই ধরনের একটা মনোভাব মানুষের মধ্যে তৈরি করে দিতে পারলে সুবিধা। কারণ গত বছর তিলজলাতে একটা শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাকে 1.5 বছরের মধ্যে ফাঁসির সাজা করেছে কলকাতা পুলিশ। এগুলো এখন পিছনে চলে গিয়েছে, যে সেটা হয় কলকাতা পুলিশ সেটা করতে পারে। বা গত বছর অগাস্ট মাসে শিলিগুড়ি মাটিগাড়া থানায় এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, এবছর অগাস্ট মাসে অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে। এই খবরও মিডিয়াতে খুব বেশি পাবেন না, কারণ এই খবরগুলো দিলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ হচ্ছে কোনো অভিযোগ থেকে ফাঁসির সাজা করাতে পারে, এটা এস্টাবলিশড হয়। কিন্তু এখানে বিষয়টা তো তা ছিল না, এখানে বিষয়টা মিডিয়ার যেটা ছিল, মিডিয়ার একাংশের যেটা আমি বলবো, যে মূলত হচ্ছে একটা সরকার বিরোধী একটা জনমত তৈরি করো, বিভিন্ন লোককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও, দিয়ে তাদেরকে হচ্ছে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরকারের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশকে হচ্ছে শুলে চড়াও। তাতে মানুষ খেপবে, মানুষ খেপলে শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিমদের সুবিধা। কারণ তারা যে যাই কিছু করুক না কেন, যত আন্দোলনই করুক না কেন, যত অভয়ার জন্য বা তিলোত্তমার জন্য বিচার চাক না কেন, আসল লক্ষ্য হচ্ছে সেটা ভোট। যে সরকার বিরোধী প্রচার হলে যত সরকার জনপ্রিয়তা হারাবে, তার ভোট কমবে, তার ভোটটা আমাদের গ্র্যাব করতে হবে বা আমাদের পক্ষে আনতে হবে, এটাই তাদের মূল লক্ষ্য। এবং এই নিয়েই তারা বেশ মজায় চলছিলেন বা ছিলেন। যে মিডিয়া তারা ট্রায়াল শুরু করে দিয়েছে, মানে বিচার শুরু হয়ে গেছে, আদালতের বিচার শুরু হয়নি, মিডিয়ার বিচার শুরু হয়ে গেছে। মিডিয়ার বিচারে বিভিন্ন লোককে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং সেক্ষেত্রে মানুষ সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং মোহাম্মদ সেলিম বা শুভেন্দু অধিকারীদের তাতে সুবিধা হবে। তারাও কে কত শতাংশ ভোট ভাগাভাগি করতে পারবে তারও হিসাব নিশ্চিতভাবেই অন্দরে অন্দরে তারা শুরু করেছে দলের অন্দরে। তো এটা চলতে চলতে কিছু হঠাৎ করে একটু ব্যাঘাত ঘটে গিয়েছে। কারণ আপনাদের প্রথম থেকেই বলি যে সুপ্রিম কোর্টের বিচার শুনানি থেকেই যদি শুরু করি, তাহলে বলি যে প্রথম হচ্ছে ময়নাতদন্ত নিয়ে নানান প্রশ্ন তুলেছেন হচ্ছে সিবিআই এবং তারপরে মিডিয়া। আমি আসছি, সিবিআই কোর্টে বলেছিল যে ময়নাতদন্তের চালান, এবং ওরা সিবিআই খুব ভালো জানে কলকাতা পুলিশ ময়নাতদন্তের চালান ইস্যু করে না, তাদের যেটা ইস্যু হয় ডিসপোজাল ফর্ম বা ডেড বডি ডিসপোজাল ফর্ম, কেউ কেউ ওটাকে আবার রিকুইজিশনও বলে। আগে কোনো এক সময় যখন এক জায়গা থেকে যেখানে ময়নাতদন্ত হয় সেখানে যদি ডেড ডিক্লেয়ার হয়, সেই হাসপাতালে যেখানে ময়নাতদন্ত হয় সেখানে রিকুইজিশন ইস্যু করা হয়। কোনো সময় অনেক আগে যদি ওই হাসপাতাল থেকে অন্য কোথাও ময়নাতদন্তের জন্য যেত, সেখানে তখন চালান ইস্যু করা হয়। কিন্তু মূলত এখন কলকাতা পুলিশ ডেড ডিসপোজাল রিপোর্টটাই ফর্মটাই করে। সেটা 3টে কপি হয়, একটি কপি হচ্ছে ময়নাতদন্তের যেখানে হয় সেই মর্গে থাকে, একটি কপিতে ডক্টররা সিগনেচার করে দেয় যেটা নিয়ে শ্মশানে ক্রিমেশন হয়, আর একটি কপি পুলিশের কেস ডায়েরিতে থাকে। তো জানে সিবিআই যে কলকাতা পুলিশ চালান ইস্যু করে না, এবং ডেড বডি যেহেতু অন্য জায়গায় যাওয়ার প্রশ্ন নেই, সেখানে চালানোরও প্রশ্ন নেই। যেখানে ডেথ ডিক্লেয়ার হয়েছে আরজি কর হাসপাতাল, সেখানেই পিএম এর সেট আপ রয়েছে, সেখানে রিকুইজিশন ফর্ম বা ডিসপোজাল ফর্ম দিয়ে হচ্ছে পোস্টমর্টেম হবে, এটা জানে। তবুও তারা তুলবে, এবং এই নিয়ে একটা লোকের মধ্যে একটা প্রশ্ন তোলা, মানুষের মধ্যে একটা প্রশ্ন তোলা, তাহলে ও চালান ছাড়াই ময়নাতদন্ত হয়ে গেছে, তা নয়। প্রত্যেকটা ডেড বডির ক্ষেত্রেই তাই হয়।
কলকাতা পুলিশের দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসে কলকাতা পুলিশ আছে এবং সিবিআই সেটা খুব ভালো মতোই জানে। যাই হোক, প্রশ্ন তুলতে হবে। চিফ জাস্টিস যদি সেটা নিয়ে বলে আরে বাপরে বাপ বিরাট একটা কিছু হয়ে গেছে বোধহয় ইয়ে ছাড়া, আসলে ময়নাতদন্তটা হয়েছে 3জন চিকিৎসক করেছেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। এরপরে আসি মিডিয়ার দু একটা মিডিয়ার যেটা খবর সেটা হচ্ছে যে ময়নাতদন্তটা আরজি করে হবে, সেটা নাকি জোর করে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ করিয়েছে, এটাতে নাকি অনেকের সায় ছিল না। তো সেই নিয়ে দিন 5-6 আগে একটি চিঠি প্রকাশিত হয়েছে, চিঠিটা বাইরে বেরিয়ে পড়েছে, এটা ঝুলি থেকে বেরালি বলবো। সেখানে দেখা যাচ্ছে যে ঘটনার দিন দুপুর 3:45 হচ্ছে মিতার বাবা এবং যে 4-5 জন জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার যারা, তারা কলকাতা পুলিশের ডিসি নর্থ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে একটি দাবি সনদ দিয়েছিল। তার প্রথম দাবিটাই ছিল হচ্ছে আরজি কর হাসপাতালে পোস্টমর্টেম করতে হবে। সেটি প্রকাশের সাথে তাদের একটু অসুবিধা হয়ে গেছে, যে তারা করেছিল, এখন হচ্ছে কোথায় হবে না হবে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কেন এখানে হবে, কেন নিউট্রাল প্রেসে হবে না। তো তারাই দাবিটা করেছিল এবং যেটা জানা গিয়েছে বা শোনা গিয়েছে যে তার জন্য জুনিয়র ডাক্তাররা বেশ কিছু মিটিং বা জিবি তারা করেছিলেন, বাইরে হবে, পুলিশ বাইরে প্রস্তাব দিয়েছিল এনআরএস বা অন্য জায়গায়, তারা তাদের মধ্যে আবার এই নিয়ে দ্বিমত হয়, তারপরে শেষ পর্যন্ত তারা আরজি করেই হবে এবং এখানকারই তিনি চিকিৎসক, তাই এখানেই সেই পোস্টমর্টেম হবে বলে তারা লিখিতভাবেই হচ্ছে ডিসি নর্থ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। সেই চিঠি ফাঁস হতে আন্দোলনকারীদের একটু কি বলে জানি না তাদের কোনো অস্বস্তি হয়েছে কিনা। তো এটা হয়েছে। এরপরে যেটা হলো মিডিয়া রিপোর্টের কথা বলছি, যে ইয়ের পরে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত, আমি বহু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললাম, তারা বললেন যেটা বহুদিন আগে ব্রিটিশ আমলের সেইটা রুলস, যে কি বলে সূর্যের আলো বা সূর্য থাকাকালীন করা, কারণ তখন ফ্লাড লাইটের ব্যবস্থা ছিল না ময়নাতদন্তে এখন যেভাবে হয়, তখন সেই ব্যবস্থা ছিল না, তাই দিনের বেলা সেটা করা হতো, অনেক সময় লম্প জেলে বা অন্য আলোয় সেটা ব্যবস্থা করা হতো যাতে পর্যাপ্ত আলোতে সেটা করা যায়। বহু বছর আগে এই বিষয়টা উঠে গেছে। এখন ময়নাতদন্ত মর্গের ভিতরে দরজা বন্ধ করেই সেখানে ফ্লাড লাইট উপর থেকে জ্বালা হয়, যেখানে অপারেশন থিয়েটারে যেভাবে আলো দেওয়া হয় সেরকম আলোর নিচে টেবিলে ময়নাতদন্ত হয়। এখানে বিকেল 4টে বা সন্ধ্যে 6টা বা 7টার কোনো ব্যাপার নেই, তবে যারা ময়নাতদন্ত করছে তারা যদি আপত্তি না করেন তাহলে সেক্ষেত্রে হতে পারে। এক্ষেত্রে পুলিশের জোর করার কিছু নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বা মর্গের যিনি ইনচার্জ থাকেন তিনি ডিসিশন নেন, এবং যে চিকিৎসক করবেন বা যে কজন চিকিৎসক করবেন তারা আপত্তি না থাকলে সন্ধ্যে 6টা কেন সন্ধ্যে 7টা, রাত্রি 8টাতেও হতে পারে। আর 2 নম্বর হচ্ছে দুপুর 2টোর সময় হলো সেই দরজা বন্ধ করে মর্গের সেই ফ্লাড লাইটে সেই টেবিলের উপরই হয়, যখন সূর্য গনগনে মধ্য ইয়েতে থাকে গগনে, তখনও হচ্ছে ময়নাতদন্ত ঘরের মধ্যেই হচ্ছে দরজা বন্ধ করেই ফ্লাড লাইটে নিচে টেবিলের উপর করা হয়। তো সেটা চিকিৎসকরা আপত্তি করেননি বলে সেটা হয়েছে। এই পর্যন্ত গেল কম আলোয়। এবার হচ্ছে খুব তাড়াতাড়ি নাকি ময়নাতদন্ত হয়ে গিয়েছে 1 ঘন্টা 10 মিনিটে। তো সেই দিনই আবার সেই রিপোর্টেই দেখা যাচ্ছে যে সেদিন 8টি ময়নাতদন্ত ছিল, 7টি হয়েছিল দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে। তা একটু গড়টা করলে দেখতে পারতো যে বাকি 7টি ডেড বডিও সেদিনকে ময়নাতদন্ত হয়েছে। তাদের 1 ঘন্টা করে নিলে 7 ঘন্টা লেগে যেত, দুপুরবেলা থেকে হলে সেটা রাত কাভার হয়ে যেত। তো যাই হোক, হ্যাঁ, সে তাদের ওই সময় ব্যাপারটা মানে তারা গুনে উঠতে পারেননি বোধহয়, তাই তাড়াতাড়ি একটা অভিযোগ এনেছে। তো এইটা গেল ময়নাতদন্ত তাড়াতাড়ি এবং আলো, সেই বিষয়টা আপনাদের বললাম। তো এরকম ভাবে নানান প্রশ্ন তোলা হয়েছে এবং শেষ আরেকটি যেটা প্রশ্ন তোলা হয়েছিল যে ডোম নাকি বলেছেন যে তাকে নাকি দূরে বসিয়ে রাখা হয়েছিল ময়নাতদন্তের সময়। ডোমরা ময়নাতদন্তে একটা বড় ভূমিকা নেয় আমরা জানি, কারণ হচ্ছে তারা হচ্ছে চেরাইটা তারা করে ডেড বডি, এবং হচ্ছে চেরাই করার পরে তারা এক এক করে বলতে থাকে কোন কোন বডি পার্টসে কি কি অবস্থান, এবং ডক্টররা সেটা দেখে নিয়ে তারপরে তারা নোট করতে থাকেন, পরবর্তীকালে তারা সেটা রিপোর্ট আকারে দেন, পোস্টমর্টেম রিপোর্ট যেটা হয়। তো ডোমকে নাকি দূরে বসিয়ে রাখা হয়েছিল, তাকে তাদের নাকি ওখানে কাজে লাগানো হয়নি। আমার একটা প্রশ্ন এর মধ্যে উঠেছিল যে তাহলে চিকিৎসকরা তো কোনোদিন বডি চেরাই করেন, তাহলে কি এক্ষেত্রে চিকিৎসকরা ছেনি হাতুড়ি দিয়ে মানে আমাদের মাথার যে স্কাল যেটা কাটা হয় করে করে ব্রেনটা খুলে দেখা হয়, বা বডিটা যেটা চেরা হয় রিফের জায়গাটা ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে কাটতে হয়, বা বাকিটা ছুরি দিয়ে কাটতে হয়, একদম ব্যবচ্ছেদ যাকে বলে।
দুটো পা থেকে একদম বডিটাকে পুরো আলাদা করে দেওয়া হয়। তো সেইটা কি এখানে চিকিৎসকরা করেছেন কিনা সেটা অবশ্য মিডিয়া রিপোর্টে আমি পাইনি, যে চিকিৎসকরা ছেনি হাতুড়ি দিয়ে বডি চিরেছেন কিনা, এবং যেহেতু ডোমকে বসিয়ে রাখা হয়েছিল বলে সেই রিপোর্টে বা প্রতিবেদনে বেরিয়েছে। তো এইসব হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে। এবং ম্যাজিস্ট্রেট নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ইনকোয়েস্টে বা সুরথালে ছিলেন, খালি চোখে যেটা দেখা হয় বডিতে কি কি ইঞ্জুরি আছে, তিনি নাকি ভালো করে সেটা দেখেননি। তো সেই বিষয়ে তাকে কিছুটা কাঠগড়ায় তোলা হয়েছে। তো আমি জানি না এই প্রতিবেদন যারা লিখেছেন তাদের কোনো আইডিয়া আছে কিনা, যিনি ইনকোয়েস্ট করেন বা যারা ময়নাতদন্ত করেন তাদেরকে আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয়, বক্সে দাঁড়াতে হয়। তারা যেটা লিখেছেন রিপোর্টে বা যা দেখেছেন সেটা তিনি দেখেছেন কিনা সে বিষয়ে তাকে প্রশ্ন করা হয়, তাকে সেটা উত্তর দিতে হয়। সুতরাং হচ্ছে আমি বুঝতে পারছি না তারা কিসের ভিত্তিতে করেছে। যিনি ইনকোয়েস্ট করবেন, ইনকোয়েস্টটা পুরো বিষয়টা আসে না, ইনকোয়েস্ট একটা প্রাইমারি পার্ট। অনেক সময় ইনকোয়েস্টের জিনিস চোখে এড়িয়ে যায় হয়তো ময়নাতদন্তের চিকিৎসকের কাছে, আবার হচ্ছে ময়নাতদন্তে যেটা ধরা পড়েছে সেটা হয়তো ইনকোয়েস্টে ধরা পড়েনি, কিন্তু আলটিমেটলি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টটাই কোর্টে প্লেস হয়। ইনকোয়েস্টটা রিপোর্টও থাকে, কিন্তু ইনকোয়েস্ট একটা খালি চোখে দেখা, এবং সেই খালি চোখে দেখাটা ময়নাতদন্তের চিকিৎসকরাও দেখেন, তারাও সেই ইনজুরিগুলো উল্লেখ করেন। যাই হোক, ইনকোয়েস্ট নিয়ে ম্যাজিস্ট্রেটের ভূমিকারও প্রশ্ন তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনি আদালতে গিয়ে বলতে পারবেন যে তিনি কি দেখেছেন বা তিনি কি করেছেন, এসব প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব প্রশ্ন তোলার পরে যেটা সবচেয়ে বড় জিনিস হয়েছে সেটা হলো যে রবিবার দিন আরো একটি চিঠি প্রকাশ্যে এসছে। সেই নথিতে দেখা যাচ্ছে যে আরজি কর হাসপাতালে যেদিন অভয়া বা তিলোত্তমার ময়নাতদন্ত হয়, সেদিনকে জুনিয়র ডাক্তারদের তরফে সাক্ষী হিসাবে 3 জন ডাক্তার, যারা জুনিয়র ডাক্তারদের যে কমিটি রয়েছে সেই কমিটির তারা সদস্য বটে, 3 জন ডাক্তারকে সাক্ষী হিসাবে সেখানে রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন রিয়া বেরা, ডক্টর রিয়া বেরা, ডক্টর তিতাস পাল এবং ডক্টর রমা বেরা। তো সেই নথিটা যে প্রকাশ্যে এসছে তাতে দেখা যাচ্ছে তারা 5 জন সই করেছেন, তাদের মধ্যে 3 জন রয়েছেন এই 3 ডাক্তার যারা জুনিয়র ডক্টরস কমিটিতে রয়েছেন আরজি কর হাসপাতালে। তারা পরিষ্কার লিখছেন যে উই আর স্যাটিসফাইড, তারা ময়নাতদন্তে সন্তুষ্ট বলে তারা নিচে সই করেছেন। তো যারা ময়নাতদন্তে সন্তুষ্ট বলে সই করে এসছেন নথিতে, সেই নথি প্রকাশ্যে এসছে, এরপরে ময়নাতদন্ত নিয়ে যে প্রশ্ন তোলাটা কি আমি জানি না হাস্যকর কিনা, না অন্য কোনো শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে আছে। তো এই ধরনের এখন বিষয়গুলো হচ্ছে। এখন যাই না এবার ডাক্তাররা ছেনি হাতুড়ি দিয়ে বডি চেরাই করছেন কিনা, ম্যাজিস্ট্রেট ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা বা ঠিক মতো দেখেছেন কিনা, তার চোখের কোনো সমস্যা হয়েছে কিনা, আলো কম ছিল কিনা, তাড়াতাড়ি হয়েছে কিনা, অন্য সেদিনকে এটা 7টা ডেড বডি তাহলে কত সময় নিয়েছিল, যদি 1 ঘন্টা 10 মিনিট কম সময় হয় তাহলে অন্য ডেড বডিগুলো কত সময় নিয়েছিল, সারাদিন ধরে নিশ্চিতভাবে ময়নাতদন্ত হয়েছে 8টা ডেড বডি। তো এইসব প্রশ্ন এবং একে একে এইসব বিষয়গুলো বেরিয়ে আসছে। আরো একটি বিষয়, আরেকটি নথিও প্রকাশ্যে এসছে ওই প্রমাণ লোপাটের জন্য সেমিনার হলের পাশের রুম ভেঙে দেওয়া। সেই নথিটা যেটা দেখা যাচ্ছে যে 9 তারিখে সকালবেলা নির্যাতিতার দেহ মিলেছিল। 12 তারিখের একটি মিটিং হয় আরজি কর হাসপাতালের ওই যে সেমিনার হলের পাশে, যেখানে চেস্ট মেডিসিনের যে স্লিপ স্টাডি রুম রয়েছে, ডক্টরসদের রুম রয়েছে, সেগুলো ভেঙে ডক্টরসদের আলাদা চেম্বার করার বিষয়, তাদের যাতে নাইট ডিউটির পরে তারা বিশ্রাম নিতে পারে, সেখানে আদার্স অনেক ফ্যাসিলিটি, এসি করা, অমুক তমুক, সেইগুলো নিয়ে যে মিটিং হয়েছিল পিডব্লিউডি হাসপাতাল কর্তৃপক্ষ এবং জুনিয়র ডক্টরসের মধ্যে। 12 তারিখ বিতার দেহ মিলেছিল 9 তারিখ, 10, 11, 12 তার 3 দিনের মাথায়। সেই মিটিংয়ে সেখানে ঘর ভেঙে ওইগুলো করা হবে বলে সেই মিটিংয়ে রেজুলিউশন বা সিদ্ধান্ত হয়েছিল, এবং সেখানে জুনিয়র ডক্টরদের তরফে 5 জন সেখানে সই করেছিলেন। সেই নথিও প্রকাশ্যে এসে গেছে। এখন যাই না তারা সই করে সেখানে সহমত জানিয়েছিলেন ঘর ভাঙা হবে, তারপরে ঘর ভাঙার পরে সেটা হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা বলে দাঁড়িয়েছে। মিডিয়া ট্রায়াল, এই মিডিয়া ট্রায়ালের উপর ভীষণ আস্থা এবং মশগুল হয়ে রয়েছেন হচ্ছে মোহাম্মদ সেলিমরা বা শুভেন্দু অধিকারীরা। যাই না এই মিডিয়া ট্রায়াল, আসল ট্রায়াল যখন শুরু হবে কোর্টে, তখন গিয়ে কি দাঁড়াবে। আর যারা আন্দোলনকারী এখন আন্দোলন করে যাচ্ছেন, তারা যে কাণ্ডগুলো করেছেন ঘটনার দিন, সেইগুলো যখন বা ঘটনার পরে সেগুলোর নথিগুলো যখন বাইরে আসছে, তারা এবার মুখ লোকাবেন কথায়। আমার জানা নেই এই উত্তর তাদের কাছে আছে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।